সকালে আপন নিবাসে যাওয়ার সময় আমি ঠিক করলাম আমার মনের ইচ্ছা তানিশাকে জানাবো। তানিশা নিশ্চয় আমার কথা শুনে না করবেন না। একসাথে সাকিব আর শায়লা দুজনে বড় হয়েছে, এখন যদি তারা দুজন এক হয় তাহলে আমাদের এর চেয়ে বড় শান্তির বিষয় আর দ্বিতীয়টা থাকবে না। একবার চিন্তা করলাম শ্বশুরকে জানাবো, সেইটা আর করলাম না। গাড়িতে বসে বসে আমি মোবাইল টিপছিলাম, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। এমন সময় ফুপু শাশুড়ি কল দিলেন আমার হোয়াটসঅ্যাপে। আমি কল রিসিভ করলাম। সচরাচর এমন সময় তিনি আমাকে কল দেন না। আমাদের এখন সকাল ৯টা, লন্ডনে রাত ৪টা বাজে। এমন সময় কল দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। কল রিসিভ করতে ফুপু শাশুড়ি জানালেন নেক্সট উইকে তিনি দেশে আসছেন। আমার কিছু চাই না। আমার ফুপু শাশুড়ি দেশে আসছেন কথাটা শুনে আমার চোখ ভিজে গেল। আমার ফুপু শাশুড়ি, যিনি কিনা আমার অসহায় সময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, আমাকে আগলে রেখেছিলেন নিজের মেয়ের মতো করে, আমার সেই শাশুড়ি দেশে আসছেন। আমার নীরবতা ভাঙল ফুপু শাশুড়ির ধমক শুনে। তিনি বললেন, এই মেয়ে, কি হয়েছে, কিছু আনবো? আমি বললাম, না, আপনি আসছেন এটাই সবচেয়ে বড় পাওয়া। আর আপনি কোথাও যেতে পারবেন না, সরাসরি আমাদের বাসায় উঠতে হবে আপনার। আচ্ছা রে মা, ঠিক আছে, তোকে খবর জানানোর জন্য এত রাতে কল দিলাম। তুই আবার ভয়টায় পাসনি তো? প্রথমে তো ভয় পেয়েছিলাম, এখন ঠিক আছি। আপনি কোনো চিন্তা করবেন না আমাকে নিয়ে। সকাল সকাল এমন খবর পেয়ে আমি যারপনায় খুশি হলাম। ফুপু শাশুড়ি কল রাখায় কিছুক্ষণের মাথায় আমি আপন নিবাসে চলে এলাম। এখানে এসে দেখি আমার শ্বশুর আগ থেকে বসা। ওনাকে দেখে আমি অবাক হলাম। জিজ্ঞাসা করলাম, আপনি এখানে যে? চলে এলাম ভোর থেকে এখানে। একটা আলাপ আছে মা তোর সাথে। কি আলাপ? বসো এখানে। তারপর শ্বশুর একটা ছেলেকে ডাক দিয়ে বলেন, ২ কাপ চা, ২ চা কড়া লিকার নিয়ে আয়, আর সাথে ২টা পান। আর হ্যাঁ, ২ কাপে চিনি কম, আমরা বাপ বেটি দুজনে বুড়ো হয়ে গেছি। আমার শ্বশুর রসিক মানুষ, ওনার এই রসিকতা আমাকে বারবার মুগ্ধ করে। আমি যখন আমার শ্বশুরের সাথে থাকি, আমার সবসময় মনে হয় আমি এক সুরক্ষা বলয়ের মধ্যে আছি। শ্বশুর আমাকে জড়িয়ে রেখেছেন তার মমতার জালে। শ্বশুর এরপর আমাকে বললেন, মারে, আমি তানিশার ব্যাপারে ভাবছিলাম। কেন, কি হয়েছে? না, আসলে আমি তানিশা না, শায়লার কথাই চিন্তা করছিলাম। শায়লা বড় হচ্ছে, এখন এই শায়লার কথা ভেবে ভেবে আমার তানিশা ও তার জামাই প্যারেশানিতে আছে। তাদের জন্য যদি আমরা কিছু করতে পারতাম রে মা। আমি যা চিন্তা করছি আপনিও কি তাই চিন্তা করছেন বাবা? মানে শায়লার সাথে সাকিব? শ্বশুর চিৎকার করে উঠে বলেন, এ কি, তুমিও দেখে আমার মতো চিন্তা করছো? আমি কাল থেকে এটাই চিন্তা করে আসছি। যদি সাকিবের সাথে আমার শায়লার বিয়ে হয় তাহলে সাকিব অনেক সুখে থাকবে। শায়লার মতো পরম্পরা জানা মেয়ে না, হয় না দুনিয়ায়। আমি বাবার কথায় হা মারলাম। বাবা আমাকে বললেন, তুমি চিন্তা করো না, আমি কথা বলছি তানিশার সাথে। সেদিনে আমার আর বাবার কথা হয়ে যায় তানিশা ও তার স্বামীর সাথে। তারা এক বাক্যে রাজি হয়ে যায়। তাদের কোনো অমত ছিল না এই সম্পর্কে। আসার পথে কারো বসে বসে বাবাকে জানালাম সামনের সপ্তাহে ফুপু আসছেন দেশে। বাবার চোখে মুখে আবার হাসির বন্যা দেখা দিল। বাবা বললেন, সাকিবকে তিনি এই খুশির সংবাদ জানাবেন। আমি চেপে গেলাম। আর এদিকে অন্বেষা ছুঁয়ে সাকিব কসম করেছে সাকিব আর অন্বেষা সম্পর্কে বাসায় জানিয়ে দিবে। সাকিব বাইক চালাচ্ছে আর ভাবছে আজকেই বাসায় এসে জানিয়ে দিবে তাদের সম্পর্কের কথা। আর অপেক্ষা করতে পারবে না সে। বাসায় আসতে না আসতে আমার শ্বাসকষ্ট বেড়ে গেল। অবস্থা কেমন জানি বেগতিক হয়ে উঠল। আমি সাকিবকে কল দিলাম। সাকিব জানালেন সে রাস্তায় আসছে অ্যাম্বুলেন্স নিয়ে। আমি হৃদয়কে কল দিলাম। হৃদয় কল উঠাতে তাকে বললাম, তোর দাদুভাই অসুস্থ, তুই সেন্ট মার্টিন থেকে চলে আয়। হন্তদন্ত হয়ে হৃদয় জানালো সে এক্ষুনি ফ্লাইট ধরে ট্রাই করে চলে আসবে। আমি খুব সমস্যায় পড়ে গেলাম। শাশুড়ি কান্নাকাটি করছেন। আমি বুঝতে পারলাম না কি করব। কিছুক্ষণ মাথায় সাকিব অ্যাম্বুলেন্স নিয়ে বাসায় হাসি। সাথে সাথে শ্বশুরকে অক্সিজেন লাগানো হলো, আইসিইউতে ভর্তি করানো। আমি আল্লাহর কাছে হাত তুলে বললাম, আল্লাহ গো, আমার এই কেউ নেই দুনিয়ায়, আমার বাচ্চা আর আমার আব্বা ছাড়া, তুমি তাকে কিছু করো না। কিচ্ছু না। শ্বশুরের অবস্থা আর আমি চোখে দেখতে পারলাম না। উনি সাকিবকে জড়িয়ে ধরে বসে আছেন সেই কখন থেকে। হৃদয়ে চলে আসলো ক্লিনিকে, আর তার চোখে মুখে আতঙ্ক। আমরা কি করব বুঝে উঠতে পারলাম না। এদিকে তানিশা কল করে শায়লাকে জানালো তার বিয়ে তারা ঠিক করছে, যে করে হোক দেশে আসতে হবে। শায়লা তার মায়ের কথা দ্বিমত পোষণ করলো না, জানতেও চাইলো না কার সাথে বিয়ে ঠিক করছে ওরা। শায়লা জানে তার মা যাই করবেন তার ভালোর জন্য করবেন। কখনো শায়লার মন্দ হোক এমনটা তিনি করবেন না। শায়লার মাকে বললেন তার ভ্যাকেশন আছে সামনের উইক, সে সবকিছু কনফার্ম করে তার মাকে জানাবে। তানিশা বলল সে যে করে হোক সবকিছু ঠিকঠাক করে দেশে আসতে হবে। শায়লা ওকে বলে কল রেখে দিলেন। অন্যদিকে দিশার বাসায় তার মা এসেছে হাজির। মা মেয়ে মিলে ঠিক করেছেন তার বড় বোনকে কি খাওয়াবেন, কিভাবে আপ্যায়ন করবেন। দিশার মা দিশাকে বললেন, আমাদের ইশারায় যদি বিয়ে দিয়ে দেওয়া যায় আদিয়ানের সাথে। দিশা বলল, ও কি রাজি হবে?
রাজি হবে না কেন? আদিয়ান ১০০ বার রাজি হবে। ঈশা কি দেখতে কম সুন্দর নাকি? সে রাজি হবে না? আসলে মা আমিও তাই ভাবছিলাম মনে, মনে। বাইরের একটা ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেওয়ার চাইতে ঘরের ছেলের সাথে বিয়ে দেওয়াটা সবচেয়ে ভালো কাজ। আমার এই সম্পত্তি এত কিছু বাইরের মানুষের হাতে যাক এমন আমি চাই না। মা-মেয়ে যখন এই আলাপ চলতে থাকলো, ঈশা কখন যে পেছনে এসে এসব শুনতে পেল তার টেরই পেল না। ঈশা তার মাকে বলল, "আহ! সারা জীবন আমার বাবাকে বন্দি করে রেখে নিজের আমোদ ফুর্তি করে কাটিয়েছো। এখন আমাকে নিয়ে খেলা শুরু করছো? আমাকে কেন? হাউ ডিয়ার ইউ মা!" দিশা পিছনে ফিরে তাকালো। চোখ বড়, বড় করে মেখে বলল, "আমার মাথা খারাপ করিস না তুই, চলে যা।" "আহ! আমি মাথা খারাপ করছি তোমার? আমি? আমার অনুমতি ছাড়া তুমি এসব কি করতে চাইছো আমার সাথে?" এবার দিশা সোফা থেকে উঠে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল ঈশার গালে। ঈশা বলল, "আমি টাকা দেওয়া বন্ধ করলে বাড়ি গিয়ে মদ খাওয়া আর ঘরে এসে মাতলামি করা এসব বন্ধ হয়ে যাবে, বুঝলা? এসব রাখো, রুমে যাও।" ঈশা কান্না করতে করতে তার রুমে চলে গেল। ঈশার পিছনে তার দাদি এসে দাঁড়ালেন। ঈশাকে জড়িয়ে ধরে বললেন, "মা রে, আল্লাহ আমার পাপের শাস্তি তোদেরকে দিচ্ছে রে মা। আল্লাহ আমার দুনিয়া থেকে তুলে নেক, তবুও তোদের রক্ষা করুক।" দুজন দুজনকে ধরে কান্না করতে লাগলো। এদিকে সাকিবের পরে অন্বেষা কোল করলো। সাকিব সব জানালো অন্বেষাকে। অন্বেষা সাকিবের কাঁদো কাঁদো গলা শুনে বলল, "চিন্তা করিও না, দাদুভাইকে দেখবা ঠিক হয়ে যাবে। কোনো চিন্তা করিও না। আমি জানি তুমি তোমার দাদুভাইকে অনেক ভালোবাসো। তুমি দেখো আল্লাহ তোমার দাদুভাইকে সুস্থ করে আবার আগের মতো মাঝে ফিরিয়ে দিবে। আগের মতো তোমরা দুজন আবার সকাল সকাল জগিং করতে বেরোবে। একসাথে লং ড্রাইভ যাবে। দাদুভাই আবার ঠিক হয়ে যাবে।" অন্বেষার কথায় সাকিবের কষ্ট যেন কোথাও বেড়ে দ্বিগুণ হয়ে উঠল। সাকিব জোর গলা বলল, "স্টপ নাও" বলে মোবাইল ছুঁড়ে ফেলে দিল। একজন নার্স এসে বলল, "এটা হসপিটাল স্যার, এখানে নীরবতা বজায় রাখুন।" আমি গিয়ে সাকিবের কাঁধে হাত রাখলাম। সাকিব মাটিতে বসে আমার পায়ে জড়িয়ে হাউমাউ করে কান্না করতে লাগলো। তার এক পাশে বসে আমার শ্বশুরের চোখ যেন থমকে গেছে, কান্না যেন আর বের হচ্ছে না। আমি অসহায়ের মতো দাঁড়িয়ে রইলাম সেখানে। হৃদয় নিচতলায় গিয়ে নামাজ কক্ষে নামাজ পড়ে কুরআন নিয়ে পড়ছে। কিছুক্ষণ পর ডাক্তার আর নার্সদের ছোটাছুটি দেখতে পেলাম। আমরা কিছু বুঝতে পারলাম না। আইসিইউতে একে একে ডাক্তার আসছেন আর যাচ্ছেন। আমাদের হুঁশ বেহুঁশ হয়ে যাওয়ার তখন। মিনিট ১০ ডাক্তার এমন ছোটাছুটির পর একজন নার্সের কাছে শুনতে পেলাম আরেকজন ডাক্তারকে বলতে যে বেড নাম্বার ২০৬ এর রোগী এইমাত্র মারা গিয়েছেন। আমি ভালো করে শোনার জন্য আবার সামনে গেলাম। নার্সকে জিজ্ঞেস করলাম, "কত নাম্বার বেড?" "বেড নাম্বার ২০৬।" বেড নাম্বার শুনে আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। আমার শ্বশুরের পাশের বেড, বেড নাম্বার ২০৭। আমি নার্সকে জিজ্ঞেস করলাম, "বেড নাম্বার ২০৭ এ রোগী কেমন আছে?" "অ্যাকচুয়ালি ম্যাম আমি বলতে পারব না। আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করুন।" তারপর নার্সকে আমার সামনে দাঁড় করানো ডাক্তার দেখিয়ে ইশারায় দেখিয়ে দিল। আমি ডাক্তারের সামনে গেলাম। ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, "বেড নাম্বার ২০৭ এর রোগীর অবস্থা কেমন?" ডাক্তার জানালেন তিনি সুস্থ আছে। আজ রাতে নরমাল কেবিনে তার ট্রান্সফার করা হবে। এখন চিন্তামুক্ত থাকতে পারেন। আমি আমার হাত উপর করে তুললাম। হাত জোর করে বললাম, "হে আল্লাহ, তুমি আমার কথা শুনেছ। আমার বাবাকে তুমি আমার কাছে ফিরিয়ে দিচ্ছ।" আমার সাথে সাথে শ্বশুর আর সাকিবকে খবরটা দিলাম। নিচে গিয়ে দেখলাম হৃদয় এখনো কোরআন পড়ছে। তাকে কাছে গিয়ে বললাম, "তোর নানা সুস্থ হয়েছে এখন আগে থেকে।" হৃদয় আর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে হাত জোর করে মোনাজাত করলো কিছুক্ষণ। চোখ তার বেয়ে মোনাজাতে পানি ঝরতে লাগলো। তারপর উঠে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরল। ছেলেটা আমার খুব নিষ্পাপ হৃদয় নিয়ে বড় হয়েছে। রাতে বাসা ছেড়ে বেডে দিয়ে দিল। আমি বাসায় আসলাম মাকে নিয়ে। সাকিব আর হৃদয় তাদের দুই দাদু ভাইয়ের সাথে হসপিটালে উঠল। সারাদিনের চাপে আমি তানিশের কথা বলতে ভুলেই গেলাম যে বাবা অসুস্থ। রাতে কল করে তাকে জানালাম। পরদিনে বাবাকে নিয়ে চলে আসলাম বাসায়। ডাক্তার বেড টেস্ট নিতে বলেছে বাবাকে পুরোপুরি। আর তেমন কোনো সমস্যা নেই। শুধুমাত্র শ্বাসকষ্ট এই যা, ঠান্ডা থেকে বাঁচতে বলছে। এর মধ্যে দিশার বড় বোন তার ছেলেমেয়ে জামাইসহ লন্ডন থেকে দেশে আসলো। প্রথমে দিশার বাসায় উঠতে আপত্তি জানালেও পরে দিশার জোরাজুরিতে সে তাদের বাসায় উঠল। রাতে সাকিবের সাথে কলে কথা বলার পর অন্বেষা জানালো তার খালাতো ভাই বোনেরা এসেছে। সাকিব বলল, "তাহলে আজ রাতে রাখি, পরে কথা বলবো।" "আচ্ছা ঠিক আছে, আমিও একটু বিজি আজকে। পরে কথা বলবো তোমার সাথে।" কেটে গেল সপ্তাহ ২ এদিকে দিশা তার পরিকল্পনা করতে থাকলো। দিশার লন্ডন থেকে আসা বড় বোনের ছেলে আদিয়ানের সাথে ঈশার বিয়ে নিতে। শুরু থেকে এই বিয়ে ঈশার মতামত নেই। ঈশা সাফ জানিয়ে দিছে এই বিয়ে করতে পারবে না। অন্যদিকে ঈশা মায়ের এক কথা, যে করে হোক এই বিয়ে করতে হবে। আর বিয়ে না করলে একমাত্র আদিয়ানকে করতে হবে। সেদিন রাতে ঈশা তার নানিকে বলল বুঝিয়ে। এটা বলল যে এই বিয়ে তার পক্ষে কোনোভাবে সম্ভব না। ঈশার নানি ঈশারা কথা শুনেও না শোনার বাহানা দেখল। ঈশা বুঝতে পারল তার এসব কি হচ্ছে। এদিকে লন্ডন থেকে আসা আদিয়ানের চরিত্রের সমস্যা। হায়নাদের মতো ওর নজর।
রুমে বসে সিগারেট খেতে আর একটুও বাধে না। মাঝে মধ্যে লাইটার পেতে অসুবিধা হলে বা খুঁজে না পেলে নিজের মায়ের কাছ থেকে খুঁজে নিয়ে নেয় লাইটার। ঈশা অন্বেষা দাদি মিনমিন করে দরজার সামনে এসে দাঁড়ালো। দিশা জিজ্ঞাসা করলো, কিছু বলবে? নাকি ছেলের জন্য ফিরিস্তি আর কান্না দেখাতে আসছে না বড়? না রে মা, তোর সাথে একটু কথা ছিল আমার। কি কথা? ঈশার জীবনটা। কি হয়েছে ঈশার জীবন? আমার মেয়ে, তার জীবনে কি হবে না হবে এটা আমার সিদ্ধান্ত। আপনার এখানে কথা বলার আছে? পিছন থেকে রুমে এসে ঢুকলেন দিশার মা। দিশার মা এবার যোগ দিলেন। বেয়ান, আপনি বড় ঝামেলার মানুষ। এখানে ঈশার মা কি চাইবে? তার মেয়েকে খারাপ ছেলের হাতে তুলে দিলে? সে তো ভালোই চাইবে, তাই না? আর আপনি সারাদিন টুকটুক করেন কিসের জন্য বুঝলাম না। দিশার মায়ের কথায় দিশার শাশুড়ি বললেন, বেয়ান দেখেন ছেলেটা মদ সিগারেট। কথা শেষ করার আগে দিশা থামিয়ে দিল তার শাশুকে। তারপর দরজা আটকে দিল। আসল আপনার আসলে সমস্যা কোথায়? আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে হচ্ছে দেখে হিংসা? নাকি অন্য কিছু ধান্দা কাজ করছে মাথায়? দিশার শাশুড়ি কোনো জবাব দিল না। দিশা বলল, তা কোনো ছেলে ভালো বলেন? লন্ডন থেকে এসেছে আর একটু একটু চলবে। আর আপনার নাতনি তো কোন ধোয়া তুলসী পাতা, সেও তো একই গোয়ালের গরু। দিশার শাশুড়ি কথার কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় মনে মনে বিড়বিড় করতে বললেন, হায় আল্লাহ, আমার পাপের শাস্তি আমাকে দাও, আমার ছেলেকে দাও, এখন আমার নাতনিদের দিও না। শাশুড়ি রুম থেকে বেরোনোর সাথে সাথে দিশা তার মাকে বলল, আচ্ছা আপু, ছেলের অবস্থা তো জানোই। এদিকে ঈশাও রাজি হচ্ছে না। কি করা যায় মা, আমাকে বলো। আমার মাথায় কোনো কাজ করছে না। কি করা যায় মানে? আর আদিয়ান যেমনই হোক, এখন আদিয়ানের সাথে তোর মেয়েকেই বিয়ে দেওয়া লাগবো। তাছাড়া আর কোনো উপায় দেখছি না। এই এত বড় সম্পত্তি, এত কিছু দেখভাল করার জন্য তো অন্তত নিজের একজনকে লাগবে নাকি? হ্যাঁ, তা তো লাগবে। তাহলে তো হলো। আর কোনো না যেন শুনতে পাই। আর যদি ঈশা না মানে, তাহলে মানানোর সেই ব্যবস্থা আমি করব। আজ থেকে 23 বছর আগে যা করেছি আবারও তাই করব। কি করবে তুমি মা? 23 বছর আগে যা করেছিলে মানে? মনে নাই তোর? মায়ের কথা শুনে ঈশা থরথর করে কাঁপতে লাগলো। দিশার মা তার চাপা ভাঙা হাসিতে খিলখিল করে বলে উঠল, তারপর বলতো, 23 বছর আগে যেভাবে আমি আয়েশার স্বামীকে আমার বশে এনে দুনিয়া থেকে তুলে দিয়েছিলাম, আজ আবার 23 বছর পর সেই একই খেলা নতুন করে শুরু করব। কথাটা বলে হি হি করে হেসে উঠল দিশার 8 বছর 7 বছরই বয়সী মা। দিশার মা ভাঙা ভাঙা গলা বলতে লাগলো, আয়েশার বিয়ে হয়ে গেল কোটিপতি স্বামীর ঘরে। বিদেশ থেকে গ্রাজুয়েট পাশ করে জামাই। খুব সহজে তার সংসার হয়ে গেল। অথচ আমার কি হলো? মধ্যপ্রাচ্যের দেশ থেকে মাসে মাসে স্বল্প বিস্তর টাকা পাঠালো স্বামী। তার আগে স্ত্রীর ঘরে মেয়ের বিয়েতে খরচ করে ফেললো 7 লাখ টাকা। লোকটাকে কত করে বুঝালাম বুঝালাম, আমার কথা শুনলই না। বড়লোক জামাই পাচ্ছে, এতেই যেন তার খুশি। আমি তাকে বুঝালাম, এই মেয়ের জামাই তোমার কোনো কাজে আসবে না, আমাদেরও দুটো মেয়ে আছে, দিশা নিতু, এদেরও ভবিষ্যৎ আছে, কিছুটা আছে। লোকটা বলল, দিশা ডাক্তারি পড়ছে, নিতুর কিছু একটা হয়ে যাবে। কই কিছু হলো? যাক সেই কথা। তারপর কি আয়োজন! নিজের চোখের সামনে নিজের স্বামীর আজীবন সঞ্চয় নিজের সৎমের বিয়েতে উজাড় করে দিতে দেখলাম। বাধা দিল কে শোনে কার কথা। লোকটা বিদেশ থেকে চলে আসলো মেয়ের বিয়ে দিবে বলে। একে একে 7 লক্ষ টাকা সবটা খরচ করে ফেললো আয়েশার বিয়েতে। কথাগুলো এক নাগাড়ে বলেই যেন হাঁপিয়ে গেল দিশার মা। দিশার চোখ টলমল করছে। দিশার মাও কাঁপছেন। দিশা মাকে ধরে বলল, হয়েছে মা, আর এসব বলে লাভ নেই। লাভ নেই? জানিস এরপর কি হয়েছে? কীরকম আমি আমার জীবন চালিয়েছি। তোমার তোর বাবা তো শুধু তোদের জন্ম দিয়েছিল, যা ছিল সব ওই মেয়েটার পিছনে একবারে ঢেলে দিয়েছে। বড়লোক জামাইয়ের ঘরে চলে গেল আয়েশা। আয়েশার বিয়ের 2 দিন পরে নিতুর ভার্সিটি মিড টার্মেন্স ফিস দেওয়া লাগে 15,000 টাকা। তোর বাবাকে বলেছিলাম, লোকটার হাতে তখন টাকা নেই। টাকা থাকবে কীভাবে? সব টাকা যে খরচ করে ফেলেছে একমাত্র মেয়ের বিয়েতে, মামরা মেয়ের বিয়েতে। আর সে আরও 2টা মেয়ে আছে, আমার দিশা আর নিতু আছে, সেদিকে যেন খোঁজেই নেই। নিতুর 15,000 টাকা জোগাড় হলো, আমার আঙুল থেকে আংটি দিলাম নিতুকে। কথা বলে আবার যেন বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠল দিশার মা। দিশার মা নিজের কুঁচকে যাওয়া হাতের দিকে তাকিয়ে দিশাকে দেখে বলে, এই দেখ, এই দেখ, আমার সেই নিতু বড় হয়েছে। দেখ মা, আমার 10 আঙ্গুলের 7 আঙ্গুলের সোনার আংটি। বাম হাতের অনামিকায় এই বুড়ো বয়সেও ডায়মন্ড পরে আছি। আমার সেই নিতু যে কিনা টাকা দিতেই পারেনি ভার্সিটিতে ঠিকমতো, সেই নিতু আজ আমাকে কোনো অভাবে রাখছে। দিশা তার মাকে বুড়ো ঘুরে ধরিল। তারপর বলল, চুপ করো মা, তোমার হার্টের প্রবলেম, সমস্যা হবে। চুপ করবো কেন? আজ যখন বলতে শুরু করেছি তখন সব বলবো। এই জীবনে আর ভালো হয়ে থাকতে চাই না। আমার জীবন আমাকে যেমন কষ্ট দিয়েছে, আমি চাই না আর ভালো হতে। শোন তাহলে, আবার বলি সব কাহিনী খুলে।
যখন তোর বড় বোন নিতুর ভার্সিটির ফিস ভরা লাগবো তখন আমার আংটি খুলে দিলাম। নিতু বিক্রি করে নিয়ে এলো আংটিটা, মনে আছে এখনো। সেই আংটির দাম উঠছিল 22,000 টাকা। তোর বাবা নিতুর হাত থেকে 22,000 টাকা নিয়ে 7,000 টাকা নিজের কাছে রেখে দিয়ে বাকি 15,000 টাকা মেকে দিলেন। এই 7,000-এ কি করেছিল জানিস? দিশা জবাব দিল না। না। দিশার মা বলল, আমার আংটি বিক্রির সেই টাকা দিয়ে পরের দিন আয়েশাকে দাওয়াত করে খাওয়ালেন। যখন আয়েশা তার স্বামীকে নিয়ে আমাদের বাসায় এলেন, আমার আর সহ্য হচ্ছিল না এসব দিকে। 1 মাস আগে যে মেয়েটা আমার সামনে দাঁড়াতে পারতো না, যে মেয়েটা রান্নাঘর ছাড়া আর কোনো গতি ছিল না, যে মেয়েটা সারাক্ষণ বাসন মাজতে মাজতে হাতের আঙুলে ঘা হয়ে গেছিল, সেই মেয়েটার গায়ে জড়ানো ছিল জরির সুতোর উপর জারদোসি কাজের ভারী দিয়ে ফিরোজা রঙের শাড়ি, ব্লাউজের জায়গায় রাজস্থানী কাজের ব্লাউজ, মাথায় সোনার টিকলি, হাতে সোনার মানতাসা, গলার কথা তো বাদেই দিলাম। হাতে 10 আঙ্গুলে 13টি আংটি, 2 অনামিকায় একটার জায়গায় 2টো করে, ডান হাতের বুড়ো আঙ্গুলে 2টো, পায়ের উঁচু জুতা, আর বাসার সামনে দাঁড়ানো একটা টয়োটা প্রোভেক্স গাড়ি। আমার আর সহ্য হচ্ছিল না এসব। আমি এসব মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। শেষ করে দিলাম সব। 28 দিনের মাথায় ওর স্বামীকে শেষ করে দিলাম। দিশা এবার মুখ কালো করলো, চুপ থাকতে বলল মাকে। কিছুটা গম্ভীর করে বলল, এসব যদি কেউ শুনে, কি আবোল তাবোল বকছো তুমি। আর এসব কেউ জানে না আর জানবেও না। আর এসবে কেউ বিশ্বাসও করবে না। কেউ বিশ্বাস করুক আর না করুক, তুমি তো জানো। তাহলে কেন এসব নিয়ে এখন ঘাটাঘাটি করতে বসেছে মা? প্লিজ শান্ত হ। 23 বছর আগে যেভাবে আমার কালো জাদুতে শেষ করে দিয়েছিলাম আয়শার জীবন, কিন্তু না শেষ করেও শেষ করতে পারিনি। তার জীবন আবার গুছিয়ে নিল সে। এখন আবার যদি সেই কালো জাদু আমার নাতির জীবন গোছানোর জন্য তোর মেয়ে ঈশার সাথে করা লেগে, আমি করতেও দ্বিতীয়বার ভাববো না। না মা, তুমি এমন করতে পারো না। ঈশা তোমার নাতনি মা। দিশার মা আবার হাসলো। হেসে হেসে বলল, জানিস, আমি গরিব ঘরের মেয়ে ছিলাম। আমার বাবা অঘোর তান্ত্রিক ছিল। বাবার সাথে সাথে সেই অঘোরপন্থী তন্ত্রময় আমার দীক্ষায় পূর্ণ হয়েছিল। আমি আজ রাতেই ঈশার উপর কিছু করব। ঈশা যে করে হোক এই বিয়েতে রাজি করাবই। এদিকে আমেরিকা থেকে তানিশার মেয়ে শায়লা কল করে জানালো আগামীকাল তার ফ্লাইট, এদেশে আসছে। তানিশা খবর পেয়ে আমাকে কল দিল। আমি শুনে আমার শ্বশুরকে সব জানালাম শায়লা দেশে আসছে। আমার শ্বশুর আমাকে বললেন, আচ্ছা মা, এখন আর সাকিবকে কিছু জানানোর দরকার নেই। শায়লা আসুক দেশে। আর সাকিব তো আমাদের কথার বাইরে যায় না, সে এই বিয়েতে অমত করবে না। দরজার ওপাশে দাঁড়ানো ছিল, সে সব কথা শুনতে পায়। পরক্ষণে নিজের রুমে চলে যায়। বুঝতে পারে না কি করবে এখন। কল দেয় অন্বেষাকে। অন্বেষা সব কিছু শুনে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আর কন্টিনিউ করার দরকার নেই। অন্বেষা কল কেটে দিল। সাকিব আবার কল দিল। অন্বেষা এবারও কল কেটে দিল। এদিকে আমি যে সাকিবকে বললাম তোর সাথে আমার কিছু কথা আছে, পরে শুনবো। না, এখনই শুনতে হবে, জরুরি কথা। সাকিব আমার কথা শুনে না শোনার বাহানা দিল। দেখলাম সাকিব আমার কথা শোনার কোনো মন নেই। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। অন্য সময় হলে সাকিব আমাকে পেছন থেকে ডাক দিত বা কাছে আসতো। আজ আর তেমন হলো না। এক মুহূর্তের জন্য মনে হলো ছেলে আমার বড় হয়ে গেছে। পর মুহূর্তে আবার নিজেকে অভয় দিলাম। কি ভাবছি আমি এসব? এগুলো ভাবা তো ঠিক না। ছেলে আমার মন খারাপ নিশ্চয়, তাই এসব করছে। তাকে নিজের সময় দেওয়া দরকার। শায়লাকে কথা তাকে জানালাম না। এদিকে রুমে বসে দেখলাম শ্বশুর তানিশার কথা বলছেন। কথা বলার ধাঁচে বুঝলাম তিনি পাকা কথা দিয়ে এসেছেন তানিশাকে। আমার হাতের মোবাইল ধরিয়ে দিয়ে বাবা বললেন, ধরো কথা বলো তানিশার সাথে। আমি কল ধরতে ওপাশ থেকে তানিশা আমাকে বলল, বেয়ান কেমন আছেন? মিষ্টিমুখ আমি করাবো নাকি আপনি? তানিশার সাথে মিনিট দুয়েক কথা খোশ গল্প করলাম। শায়লার খবর নিলাম। কল রাখার পর ভাবলাম তানিশা এতটাই জড়িয়ে গেছে আমাদের এই সম্পর্কটা যে আমাকে এখন বেয়ান বলে সম্বোধন করতে। এদিকে আমি সাকিবকে এখনও কিছু জানাইনি, কিন্তু আমার এই ভরসা আছে যে আমি যখন বলবো সাকিব তখন না করবে না। শ্বশুর আমাকে জিজ্ঞাসা করলো, সাকিবকে বলেছ? আমি মুখে কোনো কথা না বলে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আমার ভেতর ভেতর তুফান বয়ে যেতে লাগলো। এদিকে সাকিব অন্বেষাকে কল করে বলল, তুমি এক্ষুনি তোমার এনআইডি দিয়ে কাজী অফিসে চলে যাও। কেন? কেন বলছে বুঝতে পারছো না? ওপাশ থেকে অন্বেষা কোনো জবাব দিল না। সে আবার বলে, কি হলো? কিছু না। কিছু না মানে বিয়ে করব, আর এক মুহূর্ত না বাসায়। আর সাকিব কিছুটা চিৎকার দিল। অন্বেষাকে বলো, বাসা বাসা বাসা, আমি জাস্ট বিরক্ত এসবে। বাসায় আমি জানাতে পারবো না, তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি গাড়ি নিয়ে ছুটছি, তুমি উবার নিয়ে চলে আসো কাজী অফিসে, কুইক। সময় নষ্ট হলে চলবে না। অন্বেষা মাথা নিচু করে শুধু, আর ইউ সিরিয়াস সাকিব? ইয়া। ওকে, আমি বেরোচ্ছি। ওকে। এদিকে তানিশা তার একমাত্র মেয়ের বিয়ের জন্য আয়োজন আমেজে কোনো কমতি রাখতে চায় না। ব্যাংকে জমানো 10 লাখ টাকা
সব টাকা সে মেয়ের বিয়েতে খরচা করবে এমনটা সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ঈশাও এখন তার খালাতো ভাই আদিয়ানের সাথে নিজের বিয়েতে অমত প্রকাশ করেই যাচ্ছে। কোনো মতেই এই বিয়েতে রাজি হই না। এই বিয়ে সে করতে পারবে না। সংসার ৫।